एवरीवन, আমি শুভদীপ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস। আমরা এর আগে অনেক কিছু পড়েছি। আজকে আমরা পড়ব দশম শ্রেণীর ইতিহাস। তো দশম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায়, যেটা ইতিহাসের ধারণা, ওই অধ্যায়টার গুরুত্বপূর্ণ 15টি 2 নম্বরের প্রশ্ন আজকে আলোচনা হবে। এই 15টা প্রশ্ন যদি তোমরা ঠিকঠাকভাবে করতে পারো তাহলে কিন্তু এখান থেকেই মাধ্যমিক টেস্ট ও 2025-এ যারা মাধ্যমিক দেবে ফার্স্ট অধ্যায় থেকে এই প্রশ্নগুলোই কমন পড়বে, 100% কমন প্রশ্ন। চলো সময় নষ্ট না করে সেগুলো শুরু করি। তো ফার্স্ট প্রশ্ন যেটা হবে সেটা হচ্ছে, নিম্ন বর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো? অর্থাৎ সোজা বাংলা বলতে গেলে নিম্ন বর্গের ইতিহাস চর্চা কাকে বলে? কি বলবো? সমাজে যারা তথাকথিত, মানে তাদের কথায় অন্তজ বা দলিত নামে পরিচিত সেই সব শ্রেণীর মানুষের কথা কাহিনী যে ইতিহাস চর্চা আলোচনা করা হয় তাকে বলা হয় নিম্নবর্গের ইতিহাস। অর্থাৎ সমাজের নিচু শ্রেণীর মানুষের, যারা চণ্ডাল, মুচি, মেথর, দলিত, অর্থাৎ সমাজের নিচু স্তরের মানুষের জীবন কাহিনী, তাদের আচার আচরণ, তাদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক অবস্থা নিয়ে যেখানে যে ইতিহাসে আলোচনা করা হয় তাকে বলা হয় নিম্নবর্গের ইতিহাস চর্চা। দেখো, রণজিৎ গুহ, সাইদ আমিন, জর্জ রুদে, গৌতম বর্দ প্রভৃতি ঐতিহাসিকগণ এই নিম্নবর্গের ইতিহাস চর্চা নিয়ে গবেষণা ও আলোচনা করেছিলেন। তো ইতিহাস চর্চার এই নতুন ধারাটিকেই বলা হয় নিম্নবর্গের ইতিহাস। মানে যে ইতিহাস চর্চায় সমাজের সবচেয়ে নিচু তলার মানুষ, তথাকথিত দলিত, অন্তুজ, চণ্ডাল, মুচি, মেথর, নিচু তলার মানুষদের জীবনযাত্রা, সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ নিয়ে আলোচনা করা হয়, সেই ইতিহাসের ধারাকে, ইতিহাস চর্চাকে বলা হয় নিম্নবর্গের ইতিহাস চর্চা, এক কথায়। এবং এটি রণজিৎ গুহ, গৌতম বর্দ, সাইদ আমিন ইত্যাদি ঐতিহাসিকগণ এই ইতিহাস নিয়ে আলোচনা করেছিলেন। তো ফার্স্ট প্রশ্ন গেল। সেকেন্ড, নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো? দেখো, আগে এক ধরনের সামাজিক ইতিহাস ছিল। আগে মেনলি রাজরাজার কাহিনী নিয়েই কিন্তু ইতিহাসে আলোচনা করা হতো, কিন্তু পরবর্তী সময়ে কি হচ্ছে, গতানুগতিক শাসক কেন্দ্রিক ইতিহাস চর্চার বাইরে সাধারণ মানুষের শিক্ষা, সংস্কৃতি, সমাজ, অর্থনীতি নিয়ে যে ইতিহাস চর্চা শুরু হয় তাই নতুন সামাজিক ইতিহাস নামে পরিচিত। কি বলবো? গতানুগতিক শাসক কেন্দ্রিক ইতিহাস চর্চা ছাড়া সমাজের সাধারণ মানুষের শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস, তারপরে অর্থনৈতিক, রাজনৈতিক পরিবেশ নিয়ে আলোচনা করা হয় যে ইতিহাস চর্চায় তাকে বলা হয় নতুন সামাজিক ইতিহাস চর্চা। এবারে এর আবার দুটি বৈশিষ্ট্য হলো, যেহেতু 2 নম্বরের প্রশ্ন একটু বাড়াতে হবে। দুটি বৈশিষ্ট্য হলো, এক, এই ইতিহাসে প্রতিষ্ঠান ভিত্তিক ইতিহাস থেকে সরে গিয়ে সাধারণ মানুষের ইতিহাস রচনার উপর গুরুত্ব করা হয়। মানে কোনো রকম খ্যাতনামা শাসক বা প্রতিষ্ঠানের ইতিহাস রচনা থেকে সরে গিয়ে সাধারণ মানুষের ইতিহাস এখানে রচনা করা হয়। 2, মানুষের আচার আচরণ, তারপরে খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ ইত্যাদির ওপর ইতিহাস রচনায় গুরুত্ব দেওয়া হয়। বোঝা গেল নতুন সামাজিক ইতিহাস কি? বললাম সংজ্ঞাটা, যেখানে রাজাবাদ দিয়ে অন্যদের সাধারণ মানুষের সব কিছু করা হচ্ছে। আর বৈশিষ্ট্য, এক হবে হচ্ছে সমাজ, 2 হবে সংস্কৃতি। তো এবারে আর একটা প্রশ্ন আছে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? দেখো,
আগে মেনলি রাজরাজারা কি করতো, কি খেত, কোথায় যুদ্ধ বিজয় করেছে, কার কটা রানী ছিল ইত্যাদি নিয়ে রাজাদের কাহিনী রচনা করা হতো। কিন্তু বর্তমানে সম্পূর্ণ উল্টো। বর্তমানে পরিবেশ সম্পর্কে ইতিহাস রচনা হচ্ছে, বর্তমানে নৃত্য সম্পর্কে হচ্ছে, বর্তমানে স্বাস্থ্য সম্পর্কে ইতিহাস রচনা হচ্ছে। সেরকম বর্তমান ইতিহাস চর্চায় একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খেলাধুলার ইতিহাস চর্চা। তো খেলাধুলার ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ হওয়ার দুটি কারণ। এক, খেলার সমাজ সম্পর্কিত তথ্য। খেলার ইতিহাস থেকে একটি সমাজের মানুষের মানসিকতা, শারীরিক সক্ষমতা, সামাজিক অর্থনৈতিক অবস্থা, নারীর মর্যাদা ইত্যাদি আমরা জানতে পারি। কি বললাম ফার্স্ট পয়েন্ট? তাহলে খেলার ইতিহাসের চর্চার গুরুত্বর ফার্স্ট পয়েন্ট কী হবে? সমাজ সম্পর্কিত তথ্য। খেলার ইতিহাস থেকে একটি সমাজের মানুষের শারীরিক সক্ষমতা, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক অবস্থা, নারীর মর্যাদা, মানসিকতা ইত্যাদি বিষয় কিন্তু আমরা জানতে পারি। এক। দুই হচ্ছে জাতীয়তা বোধ সম্পর্কিত তথ্য। খেলার ইতিহাস থেকে আমরা একটা দেশের, একটা অঞ্চলের, একটা জায়গার জাতীয়তা বোধ সম্পর্কে ধারণা পেতে পারি। যেমন 1911 সালে মোহনবাগান ইংরেজদের পরাজিত করে আইএফএ শিল্ড জয় করলে বাঙালি তথা ভারতীয়রা ভারতীয়দের মধ্যে ব্রিটিশ বিরোধী জাতীয়তাবোধ জেগে ওঠে। যখনই তারা ইংল্যান্ডকে হারিয়ে দিচ্ছে, ইংরেজদের হারিয়ে আইএফএ শিল্ড মোহনবাগান জয় করলো, তখন বাঙালিদের মধ্যে ব্রিটিশ বিরোধী জাতীয়তাবোধ গড়ে ওঠে। বুঝতে গেল? একটা সমাজ সম্পর্কে আমরা জানতে পারবো কীরকম সমাজ, সে সমস্ত মানুষের সম্পর্কে আমরা জানতে পারবো কী কী সমাজে কী কী আছে, সেখানকার মানুষের শারীরিক সক্ষমতা থেকে শুরু করে অর্থনৈতিক সামাজিক পরিবেশ, নারীর মধ্যে দেখলে জানতে পারছি। নেক্সট হচ্ছে জাতীয়তাবোধ। তো পরের 1, 2, 3, 4 নম্বর প্রশ্ন কী আছে? যে ইতিহাস চর্চায় ফটোগ্রাফির গুরুত্ব লেখো। ইতিহাস চর্চায় ফটোগ্রাফির গুরুত্ব লেখো। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কী হবে? 1 নম্বর, ফটোগ্রাফির মাধ্যমে বিভিন্ন ধরনের ছবিকে ক্যামেরাবন্দি করা যায়। ফলে যে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা, কোনো মহান ব্যক্তি, কোনো হত্যাকাণ্ড, যে কোনো কিছু হতে পারে, সব কিছুই আমরা ক্যামেরাবন্দি করতে পারবি। তাই এইগুলো পরবর্তীকালে একটা গুরুত্বপূর্ণ তথ্য হয়ে ওঠে, প্রমাণ্য তথ্য হয়ে ওঠে। মানে ধরো সাপোজ ওটা আমি বুঝিয়ে দিই। আজ থেকে 100 বছর আগে একটা জায়গায় একটা এই মহারাজা বা এই রাজা এই জেলায় বা এই জায়গায় পা রেখেছিলেন, সেখানে এসেছিলেন, সেখানকার শাসন করতেন। কী করে বুঝবো? যদি তার সেখানে ফটো থাকে, এই ফটোগ্রাফির মাধ্যমে আমরা জানতে পারছি এখানকার মানুষজন কীরকম পোশাক পরতো, কীরকম ফসল চাষ করতো। এই ফটোগ্রাফি থেকে পরবর্তীকালে একটা ফটোগ্রাফিগুলো একটা প্রমাণ্য তথ্য হয়ে ওঠে। কী বললাম? ফটোগ্রাফির মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন ছবি ক্যামেরাবন্দি করা যায়, যেগুলি পরবর্তীকালে একটা প্রমাণের একটা তথ্য হয়ে ওঠে। 2, ফটোগ্রাফি থেকে অতীতের বিভিন্ন সময়ের বিভিন্ন আলোকচিত্র, মানে বিভিন্ন ফটো ঐতিহাসিক উপাদান হয়ে ওঠে। বুঝা গেল? নেক্সট আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন 2017 সালে 19 সালে রিভিটেড করেছিল যে স্থানীয় ইতিহাস বলতে কী বোঝো? আধুনিক ভারতের ইতিহাসে স্থানীয় ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। যখন কোনো অঞ্চল বা যখন কোনো স্থানের নির্দিষ্ট কোনো কিছুকে নিয়ে নির্দিষ্ট কোনো স্থানে সেখানকার মানুষজন, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, ভাষা ইত্যাদি সম্পর্কে আমরা জানতে পারি, তখন আর এই সম্পর্কে ইতিহাসে আলোচনা করা হয় যে সেখানকার অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সেখানকার ভাষা, সেখানকার সংস্কৃতি ইত্যাদি যখন ইতিহাস চর্চার আলোচ্য বস্তু হয়ে ওঠে, তখন সেই ইতিহাস চর্চাকে বলা হয় স্থানীয় ইতিহাস চর্চা।
স্থানীয় ইতিহাসের গুরুত্বটা কি, দুটো গুরুত্ব লিখে দেবে। এক, স্থানীয় গুরুত্ব, এই ধরনের ইতিহাস, স্থানীয় ঐতিহাসিক দর্শন, স্থানীয় গল্প কাহিনীকে গুরুত্ব দেওয়া হয়। এই ধরনের ইতিহাস চর্চায় কোনো জায়গার গল্প কাহিনী, গল্পকথা ও সেখানকার ঐতিহাসিক দর্শনকে গুরুত্ব দেওয়া হয়। দুই, স্থানীয় সংস্কৃতি, এই ধরনের ইতিহাস চর্চায় কোনো পার্টিকুলার স্থানীয় জায়গার সংস্কৃতিকে গুরুত্ব দেওয়া হয়। মানে পার্টিকুলার এর ওই একই জায়গায় একই স্থানের কী গুরুত্ব দেওয়া হচ্ছে, সেখানে গল্প কাহিনী গুরুত্ব দেওয়া হচ্ছে, ঐতিহাসিক নিদর্শনকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আবার স্থানীয় ইতিহাস চর্চায় কোনো নির্দিষ্ট স্থানের ঐতিহ্য সংস্কৃতিকেও গুরুত্ব দেওয়া হয়। স্থানীয় মানে একটা জিনিস মনে রাখবে প্রথম সংজ্ঞাতে, যে ইতিহাস চর্চায় কোনো একটি নির্দিষ্ট স্থানের বিভিন্ন বিষয়কে, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন বিষয়কে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়, সেই ইতিহাস চর্চাকে বলা হয় স্থানীয় ইতিহাস চর্চা। এবার গুরুত্ব দেবে, সেই গুরুত্বের মধ্যে ফার্স্ট লিখবে স্থানীয় গুরুত্ব। এখানে কোনো একটি স্থানের ঐতিহাসিক নিদর্শন, গল্পকথাকে গুরুত্ব দেওয়া হয়। দুই, এখানে কোনো একটি নির্দিষ্ট স্থানের জনগোষ্ঠীর কথা ও ঐতিহ্য সংস্কৃতিকেও গুরুত্ব দেওয়া হয়। তাহলে আমি বলতে পারলাম 5 নম্বর প্রথমটা, স্থানীয় ইতিহাস বলতে কী বোঝো, সংজ্ঞা এবং দুটো গুরুত্ব। নেক্সট, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? কেন গুরুত্বের গুরুত্ব কী আছে? আঞ্চলিক ইতিহাস হচ্ছে গুরুত্ব করে একটা পয়েন্ট করে নেবে, করে 1 নম্বর পয়েন্ট করবে ধারাবাহিকতা। কি বললাম? ধারাবাহিকতা। স্থানীয় ইতিহাসে স্থানীয় ঐতিহ্য সংস্কৃতি অতীত থেকে বর্তমান পর্যন্ত তুলে ধরা হয়। সেরকম আঞ্চলিক ইতিহাসে কোনো অঞ্চলের ইতিহাসের অতীত থেকে বর্তমান পর্যন্ত তুলে ধরা হয়। নেক্সট কী দাঁড়াচ্ছে? নেক্সট হচ্ছে উপাদান। জাতীয় স্তরের ইতিহাস, একটা দেশ, একটা জাতি, ন্যাশনালিজম, অর্থাৎ আমি যদি ধরি ইংল্যান্ড বা ভারতবর্ষ, কোনো দেশের বা কোনো জাতির জাতীয় স্তরে ইতিহাস রচনার ক্ষেত্রে আঞ্চলিক ইতিহাস একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আঞ্চলিক ইতিহাস একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে ব্যবহার করা হয়। তাহলে কি বললাম? উপাদান। জাতীয় স্তরে ইতিহাস রচনার ক্ষেত্রে আঞ্চলিক ইতিহাস একটি গুরুত্বপূর্ণ উপাদান। দুটো উপাদান গুরুত্ব দিলেই হবে 2 নম্বরে। প্রথমে সংজ্ঞা দেবে, তারপরে দুটো গুরুত্ব প্রেজেন্ট করবে। কত নম্বর প্রশ্ন? এটা কিন্তু 2 নম্বরের প্রশ্ন। কি আছে প্রশ্ন? আঞ্চলিক ইতিহাস চর্চা কেন গুরুত্ব? তাহলে 6 নম্বর প্রশ্ন আমার ক্লিয়ার হলো। 7 নম্বর প্রশ্ন, এটা আমি বড় প্রশ্ন কিন্তু করিয়েছি, মনে রাখতে হবে যে পরিবেশ ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? এটা 2018-তে এসেছে। দেখো জোর বিজয়ের তো একটা ব্যাপার থাকে। 2025-এ যদি বিভিন্ন জায়গায় টেস্ট প্রশ্নতে এটা আসতে পারে। কি আছে না, পরিবেশের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? তাহলে কি বলবো? আধুনিক ইতিহাস চর্চার ইতিহাসে পরিবেশের ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ, যা নিম্নে আলোচনা করা হলো। কি ফার্স্ট পয়েন্ট কি দাঁড়াবে? মানব সভ্যতার ওপর পরিবেশের প্রভাব। পরিবেশকে নিয়েই কিন্তু একটা মানুষ বেঁচে আছে। পরিবেশ যদি বিঘ্নিত হয় তাহলে কী হবে? মানুষও বিঘ্নিত হবে। তাহলে ফার্স্ট পয়েন্টটা কী ডিসকাস হবে, কী আলোচনা হবে? পরিবেশের ইতিহাস চর্চার ফলে মানব সভ্যতার ওপর পরিবেশের প্রভাব সম্পর্কে আমরা জানতে পারব, এবং আরেকটা কি, জলবায়ু পরিবর্তনের ফলে মানুষের কি প্রতিক্রিয়া ঘটছে সেটা জানতে পারব। তাহলে ফার্স্ট পয়েন্ট কী হবে? মানব সভ্যতার ওপর পরিবেশের প্রভাব। মানব সভ্যতার ওপর পরিবেশের প্রভাব জানার জন্য পরিবেশের ইতিহাস চর্চা করা দরকার। ধীরে ধীরে পরিবেশের যখন একটা করে জলবায়ু চেঞ্জ হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, তখন পরিবেশের উপর মানুষের কী প্রভাব পড়ছে এটা আমরা জানতে পারবো। 1 2 নম্বর কি, পরিবেশ রক্ষায় বিভিন্ন আন্দোলন সম্পর্কে জানা যায়। এতদিন পর্যন্ত এই পরিবেশটাকে রক্ষা করার জন্য বিভিন্ন মানুষ কি আন্দোলন করেছিল সেটা কিন্তু পরিবেশ সম্পর্কে ইতিহাস চর্চা করলে তবেই জানতে পারবো, নাহলে কি জানা যাবে না। এর জন্য আমরা দেখেছিলাম নর্মদা বাঁচাও আন্দোলন কোত্থেকে এসেছে, সেটা পরিবেশ বিষয়ক ইতিহাস রচনা করার পর থেকেই তো। তাহলে 2 পয়েন্ট, 2 নম্বরে 2 পয়েন্ট দাঁড়াচ্ছে। পরিবেশ ইতিহাস চর্চার গুরুত্বর 2 পয়েন্ট। 1, মানব সভ্যতার ওপর পরিবেশের প্রভাব সম্পর্কে জানা যাচ্ছে পরিবেশ ইতিহাস চর্চা করলে। 2, পরিবেশ রক্ষায়
যে আন্দোলন হয়েছিল সে সম্পর্কে ধারণা, মানে পরিবেশ রক্ষার জন্য যারা যারা আন্দোলন করেছিল বা কী আন্দোলন হয়েছিল সেটা কিন্তু পরিবেশ ইতিহাস চর্চা করার মাধ্যমেই জানা যায়। বোঝা গেল? নেক্সট 8 নম্বরে যে দাঁড়াবে, নারীর ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। এটা 4 নম্বরেও আসে, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে নারীর ইতিহাস চর্চার গুরুত্ব। এইখানেও 2 নম্বরের প্রশ্নে মেনলি 3টে করে পয়েন্ট দেবে, নাহলে এর বেশি লিখলে তোমরা বড় প্রশ্নগুলো কিন্তু অ্যাটেন্ড করতে পারবে না। সেক্ষেত্রে 2 নম্বরের প্রশ্নগুলোর জন্য মেনলি 2 থেকে 3টে গুরুত্ব। নারীর ইতিহাস চর্চার গুরুত্ব। 1, অধিকার প্রতিষ্ঠা। আমরা যুগ যুগ ধরে দেখে আসছি যে নারীরা অবহেলিত, লাঞ্ছিত, যেটা জানতে পারছি, কিন্তু বিভিন্ন নারী আন্দোলনের মাধ্যমে যে নারীদের অধিকার প্রতিষ্ঠা ও সমাজে তাদের অবস্থান সম্পর্কে কিন্তু এই নারী ইতিহাস চর্চা করলে জানা যায়। তাই নারী ইতিহাস চর্চার মাধ্যমে নারীর অধিকার, সমাজে নারীর অবস্থান সম্পর্কে জানা যায়। 1, তাহলে পয়েন্ট কী করবো? অধিকার প্রতিষ্ঠা। 2 নম্বর পয়েন্ট কী দেবো? উপেক্ষার প্রতিবাদ। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে নারীরা যে পুরুষের কাছ থেকে উপেক্ষিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, সেই উপেক্ষার বিরুদ্ধে তারা যে কী প্রতিবাদ করেছে সেটা সম্পর্কে কিন্তু নারী শিক্ষার ইতিহাস চর্চা করলেই তবে আমরা জানতে পারি। 3 নম্বর কি? পরিবার সম্পর্কে। পরিবার সম্পর্কে কিন্তু জানা যায় নারী শিক্ষার ইতিহাস চর্চা করলে তবেই, নারী ইতিহাস চর্চা করলেই তবে আমরা কিন্তু পরিবার সম্পর্কে জানতে পারবো। পরিবারে পুরুষরা কতটা ওপরে আছে আর নারীরা সেই সময় কতটা নিম্নস্তরে ছিল, কীভাবে একটা লিঙ্গ বৈষম্য হতো, সেটা কিন্তু আমরা নারীর ইতিহাস চর্চার মাধ্যমেই জানতে পারি। তাহলে 3টে পয়েন্ট হচ্ছে: 1, অধিকার প্রতিষ্ঠা, নারীর অধিকার, সমাজে তাদের অবস্থান, অধিকার প্রতিষ্ঠা 1। 2 হচ্ছে উপেক্ষার প্রতিবাদ, যেভাবে তারা পুরুষদের কাছে উপেক্ষিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, তার প্রতিবাদ করেছে সেটা সম্পর্কে জানতে পারছি। 3 নম্বর যে পরিবার সম্পর্কে। 3টে পয়েন্ট এনাফ 2 নম্বর প্রশ্নে। তাহলে প্রশ্নটা কী ছিল? নারীর ইতিহাস চর্চার গুরুত্ব কী। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাস চর্চার প্রধান উপাদানগুলি কী কী। এটা অনেক সময় ছোট প্রশ্ন, খুব সহজ প্রশ্ন, অনেকে পারে না প্রশ্নটা। তুই ভালো করে লক্ষ্য করো যে ইতিহাস চর্চার প্রধান উপাদান কী কী থেকে ইতিহাস চর্চা করতে পারবো। 1, কী হবে? সরকারি নথিপত্র, বিভিন্ন সরকারি নথিপত্র থেকে জেনে আমরা ইতিহাস চর্চা করতে পারবো। 2, আত্মজীবনী ও স্মৃতিকথা থেকে। 3, চিঠিপত্র থেকে। আর 4, সাময়িক পত্রিকার মাধ্যমে। এই 4টে জিনিসের মাধ্যমে আমরা ইতিহাস চর্চার করতে পারি। তাই ইতিহাস চর্চার প্রধান উপাদানই হচ্ছে 4টে: চিঠিপত্র, আত্মজীবনী, স্মৃতিকথা, 3 নম্বর হচ্ছে সরকারি নথি, 4 নম্বর হচ্ছে সমসাময়িক পত্রিকা। এর থেকে বেশি কিছু দিতে যাবে না 2 নম্বরে। নেক্সট 10 নম্বরের প্রশ্ন, একটু আগে বললাম সরকারি নথি। তো সরকারি নথি কি? আধুনিক ইতিহাসের উপাদানগুলির মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সরকারি নথি। সরকারি নথি বলতে বোঝায় পুলিশ, গোয়েন্দা বা সরকারি আধিকারিকদের রিপোর্ট। একটা পুলিশ, একটা গোয়েন্দা বা সরকারি অফিসার যারা একটা রিপোর্ট ফাইল তৈরি করে গভর্নমেন্টকে দেয়, রাষ্ট্রপতি বলো, দেশের শাসক যারা, তাদের কাছে দেয়, তো ওই রিপোর্টগুলো থেকে আমরা কিন্তু সে সময় কে এসেছিল, কে কী শাসন কার্য করতো, কার সময় কি হয়েছে, কার সময় কি পুলিশ ব্যবস্থা ছিল, প্রত্যেকটা জিনিস কিন্তু জানা যায়। তাই ফার্স্ট ইন্ট্রোডাকশন শুরু করতে হবে যে আধুনিক ইতিহাস চর্চার একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সরকারি নথি। সরকারি নথি বলতে বোঝায় যে পুলিশ, গোয়েন্দা, সরকারি আমলারা যে রিপোর্ট বা ফাইল, প্রতিবেদন, চিঠিপত্র পেশ করতো সেগুলোকেই বলা হয় সরকারি নথি। এবারে পয়েন্ট করতে হবে সরকারি নথির বিবরণ। ধরো সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সচিব, আধিকারিকরা বিভিন্ন কাজকর্ম নিয়ে বিভিন্ন চিঠিপত্র লেখেন, রিপোর্ট জমা দেন, নোট নেন। এইগুলো থেকেই কিন্তু ইতিহাস চর্চাটা অনেক তথ্য পাওয়া যায়। তাহলে কী বললো? সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত
বিভিন্ন সচিব ও কর্মকর্তারা বিভিন্ন সময় বিভিন্ন চিঠিপত্র লেখেন, নোটস নেন, রিপোর্ট জমা দেন, এইগুলোই ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। মোট কথা সরকারি উপাদান বা সরকারি নথি বলতে একটাই বোঝায়, পুলিশ, গোয়েন্দা ও সরকারি দপ্তরের বিভিন্ন কর্মচারীর রিপোর্ট, প্রতিবেদন ও চিঠি, এক কথায় এগুলোকে সরকারি নথি বলা হয়। এবারে এইগুলো থেকেই বলবে, এই সমস্ত জিনিসগুলো থেকেই আধুনিক ইতিহাস চর্চার অনেক তথ্য পাওয়া যায়, এক কথা। 11 নম্বর প্রশ্ন কি আছে, বলছে আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথির গুরুত্ব। আগে বলেছিলাম সরকারি নথি কি, এবারে তার গুরুত্বপূর্ণ। ফার্স্ট হচ্ছে তথ্য, 1 নম্বর গুরুত্বের মধ্যে 1 নম্বর পয়েন্ট হবে তথ্য ভাণ্ডার। দেশের আইন বিচার সংক্রান্ত যাবতীয় তথ্য সরকারি মহাফেজখানায় রাখা থাকে। আর এই তথ্যগুলোই আধুনিক ইতিহাস রচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে ধরো আধুনিক ইতিহাসে একটা ইতিহাস রচনা করা হবে, সেই তথ্যগুলো পেলাম সরকারি নথি, বিভিন্ন দেশের আইন, শাসন, বিভাগ, বিচার কী কী ছিল, কোন সময় কে কোন বড়রাট এসেছিল, সেটা কিন্তু এই মহাফেজখানা থেকে, এই তথ্যগুলো থেকে আমরা আধুনিক ইতিহাস রচনা করতে পারবো। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে তথ্যের ভাণ্ডার। 2 নম্বর পয়েন্ট হচ্ছে গোয়েন্দা তথ্য। আমাদের জানতে হবে, তোমরা জানো কি জানি না, দেশে পুলিশ যেরকম আছে সেরকম কিন্তু গোয়েন্দা বিভাগ আছে। আর এই গোয়েন্দা বিভাগ শুধুমাত্র এরা কিন্তু দেশের চারিপাশে আছে তা নয়, বিভিন্ন দেশে এরা ছড়িয়ে ছিটিয়ে আছে। ভারতের গোয়েন্দা কোথাও ইসরায়েলে আছে, পাকিস্তানে আছে, রাশিয়া আছে, চায়না আছে, প্রত্যেকটা জায়গায় ভারতীয় গোয়েন্দারা আছে, যারা ওই সমস্ত দেশের তথ্যগুলো নিতে পারে, যে কোন সময় ভারত আক্রমণ হচ্ছে কি না, ভারতে কী কী আসতে পারে, বা কী কী কোন কোন জিনিসগুলো হলে ভালো হবে, খারাপ হবে। বিভিন্ন দেশের গোয়েন্দারা, বিভিন্ন দেশে আমাদের দেশের গোয়েন্দা পাঠানো আছে, তারা যে তথ্যটা দিচ্ছে, সেই নথিগুলোও কিন্তু যখন মহাপেজখানায় জমা হচ্ছে, সেই তথ্যগুলো থেকে পরবর্তীকালে ইতিহাস ইতিহাস তৈরি হচ্ছে, ইতিহাসের উপাদান হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে ফার্স্ট হচ্ছে তথ্যের ভাণ্ডার, দ্বিতীয় হচ্ছে গোয়েন্দা তথ্য। দুটিতে বললাম। এবারে বলছে সীমাবদ্ধতা কী। আমরা মানলাম যে তথ্যের ভাণ্ডার থেকে প্রচুর তথ্য পাবো, গোয়েন্দা তথ্য থেকে অনেক তথ্য পাচ্ছি, যেটা থেকে ইতিহাস রচনা করা যাচ্ছে, ইতিহাস তৈরি হচ্ছে, ভালো কথা। কিন্তু এর সীমাবদ্ধতাও কিছু আছে। 1 নম্বর আমলাতান্ত্রিক মানুষের প্রতিফলন। আমলাতান্ত্রিক মানসিকতার প্রতিফলন সেটা কীরকম? দেখো, যারা এই সমস্ত রিপোর্ট পেশ করছে প্রত্যেকেই তো মানুষ, কেউ ভালো কেউ খারাপ, কারোর রিপোর্ট ভালো হবে, কারোর রিপোর্ট খারাপ হবে, কিন্তু প্রত্যেকেই তার নিজস্ব মতামত পেশ করছে। তাই এর থেকে সঠিক ইতিহাস জানা যায় না, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে কি, বিকৃত তথ্য। আসলে সেই সময় ধরো আজ থেকে 100 বছর, 1905 সালে যে বঙ্গভঙ্গ হলো, বা 1919 সালে যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হলো, সেখানে যে সরকার, যে সময় ব্রিটিশ সরকার ছিল, সেই সরকার যে তথ্য পেশ করেছিল যে এতজন মারা গেছে বা এতজনকে মেরে দেওয়া হয়েছে, যা জড়ো হয়েছিল 1000 জন মারা গেলে সরকারি রিপোর্ট পেশ করেছিল 100 জন মারা গেছে। তার মানে কি, তারা তাদের তথ্যটা কম করে বলছে, মানে বিকৃত তথ্য। অরিজিনাল সত্য তথ্য সম্পূর্ণভাবে সরকারি এই মহাফেজখানা থেকে বা সরকারি তথ্য, সরকারি নথিপত্র থেকে সবসময় সঠিক তথ্য পাওয়া যায় না। সেই তথ্যগুলো বিকৃত করে রাখা হয় বা মডিফাই করে, অ্যাকচুয়াল মডিফাই, ইংলিশে যেটাকে বলে মডিফাই, বাংলায় বলে বিকৃত করে রাখা হয়, সঠিক তথ্য রাখা হয় না, যার ফলে আমরা ইতিহাসের উপাদানের জন্য সঠিক তথ্য নাও পেতে পারি। তাহলে ফার্স্ট গুরুত্বর মধ্যে ফার্স্ট পয়েন্ট কী হবে, তথ্যের ভাণ্ডার, সরকারি নথি। গুরুত্বর মধ্যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে তথ্যের ভাণ্ডার পাচ্ছি, দ্বিতীয় হচ্ছে গোয়েন্দা তথ্য। আর সীমাবদ্ধতা কী হবে, 1 হচ্ছে আমলাতান্ত্রিক মানসিকতার প্রতিফলন, 2 হচ্ছে কি, বিকৃত তথ্য। নেক্সট আরেকটা প্রশ্ন আছে, যার উত্তর আমি ডিসকাস করবো না, কারণ এটা অলরেডি এর আগে আমার ভিডিও আছে, তোমরা দেখে নেবে। আরেকটা আমি প্রশ্ন বলবো, যেটা হচ্ছে
ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্রের গুরুত্ব কী? আমরা জানি বিভিন্ন সময় বিভিন্ন সংবাদপত্র আমাদের চারিপাশে এসেছে। সংবাদ কৌমুদী থেকে শুরু করে বঙ্গদর্শন সাময়িক পত্রিকা থেকে শুরু করে। আর সংবাদ এমন একটা জিনিস যেটা কিন্তু দেশের শাসন ব্যবস্থাটাকে হেলিয়ে দিতে পারে। এজন্যই আমাদের দেশীয় ভাষায় সংবাদপত্র আইন তৈরি হয়েছিল। তো কী গুরুত্ব? আধুনিক ইতিহাস রচনার ক্ষেত্রে প্রধান একটি উপাদান হলো সংবাদপত্র। গুরুত্বটি 1 নম্বর পয়েন্ট হবে তৎকালীন সমাজ। সংবাদপত্র ও সাময়িক পত্রপত্রিকার মাধ্যমে তৎকালীন দেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ইত্যাদি বিষয় সম্পর্কে জানা যায়। যেমন আমরা দেখেছি যে সোমপ্রকাশ পত্রিকায় নীলকর চাষিদের ওপর ব্রিটিশ সরকার কীভাবে অত্যাচার করতো সেটা আমরা দেখতে পেয়েছি। তাহলে কি বলছে? বিভিন্ন পত্রপত্রিকার, সাময়িক পত্রিকার, সংবাদ পত্রিকার মাধ্যমে সেই সময়কার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক পরিবেশ সম্পর্কে আমরা জানতে পারি। যেমন সোমপ্রকাশ পত্রিকায় থেকে আমরা জানতে পারি সে সময় কীভাবে ব্রিটিশ সরকার নীল চাষিদের ওপর কীভাবে অত্যাচার করেছিল। তাহলে আমরা তৎকালীন সামাজিক চিত্রটা সংবাদপত্র থেকে জানতে পারছি। নেক্সট কি? জনমত গঠন। দেশে ঘটে চলা বিভিন্ন ঘটনার মাধ্যমে সংবাদ প্রচারের দ্বারা জনমত গঠন করতে হলে সংবাদ মাধ্যম একটা অবিচ্ছিন্ন অংশ। দেশে জনমত গঠনের ক্ষেত্রে সংবাদপত্র একটা প্রধান ভূমিকা গ্রহণ করে। তাহলে দুটো সংবাদপত্রের গুরুত্ব দুটো। 1 হচ্ছে সামাজিক চিত্র জানা যাচ্ছে ওখান থেকে। 2 জনমত গঠনের বিষয়টিও কিন্তু জানা যায়। তাহলে এই প্রশ্নটা বোঝা গেল ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের গুরুত্ব। নেক্সট আরও একটা প্রশ্ন বলবো আমি এখানে, যে ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা উল্লেখ করো। দেখো, ইন্টারনেট কিন্তু আজ থেকে 100 বছর আগে ছিল না, এটা বুঝতে হবে। কিন্তু পরবর্তীকালে যখন ধীরে ধীরে ইন্টারনেট আসে, ইন্টারনেটের মাধ্যমে আমরা কিন্তু প্রচুর তথ্য পাই যা দিয়ে ইতিহাস তৈরি করা যায়। আধুনিক ইতিহাস চর্চায় ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম। সেই গুরুত্বগুলো নিচে আলোচনা করা হলো। 1 নম্বর পয়েন্ট, যাবতীয় বিষয়, যাবতীয় ঘটনা, যাবতীয় ব্যাখ্যা, যাবতীয় ছবি, যাবতীয় আওয়াজ, কোন সময় কোন কী ঘটেছিল তার কি ছবি হতে পারে, সব কিন্তু আমরা ইন্টারনেট থেকে পাবো। 2 বিশ্বের বিভিন্ন লাইব্রেরি, মিউজিয়াম, মহাপেজখানার তথ্য আমরা কিন্তু ঘরে বসে পেতে পারি, আমাদের কিন্তু বাইরে থেকে যেতে হবে না, তার জন্য ইন্টারনেটের প্রয়োজন। 3 ইবুকের সাহায্যে সহজভাবে ইতিহাসের বিভিন্ন তথ্যকে আমরা সহজভাবে পড়তে পারব। তাই ইতিহাসের উপাদান হিসাবে ইন্টারনেটের গুরুত্ব সারা বিশ্বে অপরিসীম। টোটাল আমি যে প্রশ্নগুলো আজকে 2 নম্বর আলোচনা করলাম সেগুলো আমি জাস্ট একবার করে টাচ করে বেরিয়ে যাই। ফার্স্ট আমাদের প্রশ্ন ছিল নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো। 2 নম্বর ছিল সামাজিক ইতিহাস কী। 3 নম্বর ছিল ইতিহাস চর্চায় খেলাধুলা ইতিহাসের বর্ণনা দাও বা গুরুত্ব লেখো। 4 নম্বর ছিল ইতিহাস চর্চায় ফটোগ্রাফির গুরুত্ব। 6 নম্বর ছিল স্থানীয় ইতিহাস বলতে কী বোঝো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 7 নম্বর ছিল আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। 9 নম্বর ছিল পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব কী, এটাও এসেছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, 18তে এসেছিল এটা। 9 নম্বর প্রশ্ন নারী চর্চার ইতিহাসের গুরুত্ব লেখো, 2 নম্বর। 10 নম্বর কী হবে, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানগুলি লেখো। 11 নম্বর ছিল সরকারি নথি বলতে কী বোঝো, কাকে বলে। 12 নম্বর ছিল সরকারি নথির গুরুত্ব লেখো। 13 নম্বর আমরা পড়লাম এখানে ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্রের গুরুত্ব। 14 নম্বর আমরা পড়লাম যে ইতিহাসের উপাদান হিসাবে ইন্টারনেটের গুরুত্ব। এই 14টা প্রশ্ন ইতিহাস প্রথমত থেকে ভালো করে পড়ো, আশা করছি প্রত্যেকটা প্রশ্ন এখান থেকে কমন পাবে। ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা নোটস তৈরি করো। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি প্রতিটা কমেন্টের রিপ্লাই দিই।
তোমাদেরকে আমি বোঝাবার চেষ্টা করব বা আবার বলে দেওয়ার চেষ্টা করব। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও। আবারও বলছি, ভালো লাগে লাইক করো, প্রচুর প্রচুর শেয়ার করো। যদি তোমরা আমাদের নবম ও দশম শ্রেণীর বাংলা ইতিহাস ভূগোলটা আমার চ্যানেলটিকে ভালো করে ফলো করতে পারো, তাহলে একটা জিনিস বলতে পারি যে নতুন করে আলাদা করে টিচারের প্রয়োজন হবে না, কারণ প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা লাইন আমি ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি। ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে।